সেখানে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা দেখে আমার মানে একটু অবাকই লাগলো যে এই ধরনের কমেন্ট মানে এইরকম মানে যিনি আর কি এখন আছেন ইসকনের, তিনি তার পত্রাবলীর মাধ্যমে মানে পত্রাবলীর কিছু একটা হয়তো ওদের লেখা আছে। আমি এটাকে একটু পড়বো, আপনি শুনে এটা সত্যি না মিথ্যা, আমি এটা একটা মানে আশ্চর্য লাগছে এটা পড়ে পড়ে। আচ্ছা বলুন। লেখা আছে শুক্লপক্ষে লেখা 14/11/1973। সেখানে যে গৌরী মানে এটা অ্যাজ ইট ইজ আমি পড়ছি যেমন কোটেশন সেরকম। সেখানে যে গৌরী মঠের বইগুলি প্রচারিত হচ্ছে সেগুলি কে বিতরণ করছে, কে বইগুলি পাঠাচ্ছে? গৌরী মঠ তো আমাদের বই বিক্রি করে না, তাহলে আমরা কেন তাদের বই বিক্রি করব? এই বইগুলি কে চালু করেছে আমাকে জানান। এই বইগুলি আমাদের সঙ্গে কোনোভাবেই প্রচার করা উচিত নয়। ভক্তিবিলাস তীর্থ, আর এইভাবে লেখা আছে, আমি এইভাবেই পড়ছি। আমাদের সঙ্গের প্রতি অত্যন্ত বিদ্বেষী এবং ভক্তি সেবা সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই। সে কলুষিত। যাই হোক, এই বইগুলি কে চালু করেছে? আপনি বলেন যে আমি যদি শুধু একটি বই লিখতাম তবে আপনি সেটিই পড়তেন, তাই আপনি অন্যদেরও সেইভাবে করতে শেখান। তো এই কোটেশনটা আমার পড়ে মানে অবাক লাগছে, যেটা সত্যি না মিথ্যা আমি তো এত কিছু জানি না বা করি না, আমি এটা দেখেই মানে অবাক লেগে গেল যে এরকম ভাবে কেউ লিখতে পারে। আমি ভাবছিলাম যে এটা কি ধরনের কমেন্ট আর কি, কি আশ্চর্যের ধরনের নয়, পত্র। ঠিক তো? এটা আমিও হ্যাঁ, দেখেছি আগে। এটা আশ্চর্যের নয়, এটা সত্যিই জানি না, আশ্চর্যের। আমি সত্যি মিথ্যা যাচাই করিনি বা কিছু, এটাই আমার আর কি দেখুন, লাগছে যে উনি কখন এইভাবে। লিখেছেন তো আমরা দেখিনি, কিন্তু ওদেরই লোকেরা বলছে হ্যাঁ উনি লিখেছেন। এরপরে আমি আর কোথায় যাব, তাই না? আমি যদি বলি হ্যাঁ আমার বাবার এইটা ফটো বা আমার বাবা এটা সই, আমার বাবা এটা বলেছিলেন, তাহলে আপনাদেরকে স্বীকার করতে হবে, কারণ আমার বাবাকে তো ডাইরেক্ট আপনারা দেখেননি। সেই রকম ওনারা যদি বলেন যে হ্যাঁ উনি এই পত্র লিখেছিলেন, তাহলে এটা সত্যিই বটে, এবং এটা আমি দেখেছি আগে। এই ধরনের এইটি এবং এই ধরনের পত্রগুলি কোথায় বৈষ্ণবতা আছে বলুন তো? আমরা আগে এসব ছাড় দিতাম, না গুরু ভাই বলবো না, অপরাধ হচ্ছে। আচ্ছা, এইগুলোর ফলেই তো এইসব লোকগুলো আজকাল ডিস্টার্ব করছে না? এরা একটা কন্ট্রাডিক্ট করে, কনফিউশন তৈরি করে, ডিস্ট্র্যাক্টর, এরা একটা নয়েজ, এটা অকারণ আওয়াজ। তীর্থ গোস্বামী মহারাজের ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, তিনি এনভিয়াস আমাদের পক্ষে। এইসব বই কে নিয়ে আসছে? আমি একটা লিখলে আপনি সেটাই পড়বো বলেছেন, কেন তাহলে এইসব বই পড়ছেন? ওরা আর আমরা, গৌড়ীয় মঠ আমাদের বই বিক্রি করে না, আমরা তাহলে গৌড়ীয় মঠের বই বিক্রি করবো না? জানি না গৌড়ীয় মঠ কেন আপনার বই বিক্রি করেনি। গৌড়ী মঠের আপনার বই বিক্রি না করার কারণ নিশ্চয়ই থাকবে। গৌড়ী মঠে আজও তো প্রভুপাদের গ্রন্থ পাওয়া যাচ্ছে, যেটা দেখে খুব খারাপ লাগছে, গায়ে লাগা উচিত। যার গায়ে লাগে না না, আমি তার দুবার সম্মান নেই। তিনবার পড়লাম এটা, মানে পড়ে মানে বিশ্বাস হচ্ছে না যে সত্যি না মিথ্যা। মানে এইভাবে কেউ সাধারণ মানুষ লিখতে পারবে না, সেখানে মানে উনি এত বড় মানুষের শিষ্য মানে কি করে বলেন বলুন দেখি? তীর্থ গোস্বামী মহারাজ, কি করে বলেন? হ্যাঁ, হ্যাঁ তীর্থ গোস্বামী মহারাজ আমরা তো প্রভুপাদ নিজে কিছু বলেছেন জানি আমার না, পৃষ্ঠ। আমরা তো হ্যাঁ বলুন। একদম বদ্ধ জীব, তো তাতে আমাদের মানে আমরা তো দেখতে তো বদ্ধ জীব, কিছুই জানি না বা কিছু, তাতে আমাদের মানে এরকম কেউ বলতে পারে, তো সেখানে তুমি তাহলে বলুন, আমরা তাহলে এখন গীতা পড়বো, সর্বধর্মান পরিত্যাজ্য পড়বো, রাসলীলা পড়বো, দিয়ে চলে যাব, আর জগতে শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ সম্বন্ধে ভুল ধারণা হবে সেটা জবাব দেবো না? এটা হয়? এটা আগে দরকার দিলে তখন তাঁরা আমাদের হৃদয়ে ওই যোগক্ষেম মহাম সর্বধর্মান পরিত্যাজ্য এবং শ্রীমদ্ ভাগবত স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে দান করবেন। ও পড়ে বুঝে নিয়ে পাণ্ডিত্য করে ওই কমেন্টারি পড়ে হয় না। ভক্তাং ভাগবতং গ্রাহ্য ন বুদ্ধিয়া ন চ টিকয়া, এই সেবা করলে শ্রীমদ্ ভাগবত হৃদয়ে আবির্ভূত হবেন। তাই আপনি ঠিকই বলেছেন। তীর্থ গোস্বামী মহারাজ প্রভুপাদের পৃষ্ঠ, প্রভুপাদ নিজে বলেছেন তুমি আমার পৃষ্ঠ। তীর্থ গোস্বামী মহারাজকে যে এক চিঠি লিখেছিলেন বসরায় থাকাকালীন, সেই চিঠিতে প্রভুপাদ নিজের স্বরূপ বলেছেন আর তীর্থ গোস্বামী মহারাজ স্বরূপ বলেছেন, আর কোথাও বলেননি। ওই পত্রটি না প্রকাশ করলে, তীর্থ গোস্বামী মহারাজকে না লিখলে আর তীর্থ গোস্বামী মহারাজ প্রকাশ না করলে প্রভুপাদের নিত্যস্বরূপ আমরা সবাই জানতে পারতাম। ওটা একটা বড় সোর্স, লিখিত সোর্স। সেই তীর্থ গোস্বামী মহারাজ সম্বন্ধে এই কথা, এগুলো আমরা মেনে যাব? ও স্বামী মহারাজের চরণে অপরাধ করবো না তাহলে নরক হয়ে যাবে? আরে বাবা, এই কথাটা জবাব না দিলেও তো নরকই হচ্ছে, বরং জবাব দিলে মঙ্গল হচ্ছে। কারণ বৈষ্ণবের অবমাননা, আমরা তো স্বামী মহারাজকে কিছু বলতেই যাচ্ছি না যে আপনি কিছু করেছেন কিছু করেননি, কিন্তু তীর্থ গোস্বামী মহারাজ তো ঋণ করে প্রভুপাদকে নিয়ে এলেন কলকাতায়, তারপর বসরা চলে গেলেন। বসরা আছে ইরাক, কেউ যায় নাকি সেখানে? সেখানে একটা কাজ নিয়ে চলে গেলেন যাতে এখানকার ঋণ শোধ করা যায়, যে গুরুদেব এবং গুরু ভাইদের সেবা হোক, ভগবানের সেবা হয়েছে। অনেকে যারা আসেন প্রভুপাদের কথা শুনতে, তাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে, ঘর ভাড়ানো হয়েছে, সে দেওয়ার আমার ক্ষমতা নেই, ঋণ হয়ে গেছে। বসরা কেউ গিয়েছেন নাকি বসরা? এ হেন তীর্থ গোস্বামী মহারাজকে অবমাননা করবে আর আমাদেরকে মেনে নিতে হবে, তাতে কারোর গায়ে লাগছে না। তিনি আমার গুরুদেব। হ্যাঁ বলুন। ওনাদের এই কমেন্ট দেখে আমার যেটা মনে হয় যে ওরা এটাকে একটা সেই
ডেজিগনেশন একটা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এইরকম মনে করেছে। এটা মানে একটা জাগতিক কর্মীদের সাথে ওদের কোনো ডিফারেন্স। এটা এমনি বলেছেন না যে আপনাদের সহজিয়া সম্প্রদায়ের মধ্যে এর সাথে এটা হয়েছে। তো মনে হয় ওদের একটা মিসকনসেপশন, এবং সেই মিসকনসেপশনটা ওরা আরো বেশি নাকচার করছে। সেইটা ঠিকই বলেছেন। এদেরকে তো আর কেউ বলছে, দেখুন বড় দুঃখের বিষয় হচ্ছে গৌড়ীয় মঠে এখন অনেকেই শুদ্ধ বৈষ্ণব আছেন এবং তারা ভজনশীল, তাদের এসব সময় নেই, কিন্তু তাদের মধ্যেও অনেকে প্রতিবাদ করেন, আবার অনেকে করেন না, অনেকে আবার একসঙ্গে মিলে চলেন। আমি শুনলাম একজন বলছিলেন, মানে অনেক জায়গাতেই দেখা যায় মিলে চলেন। আর একটা লোক আছে জানেন, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের সব হাতের লেখা ওই ইস্কনকে প্রচুর দামে বিক্রি করে দিয়েছে। আমি কি করে জানলাম? ওই ইস্কনেরই একটা লোক বলছে যে অমুক মহারাজ যা দিয়েছে সে কেউ কাউকে দেয় না। তখনই বুঝলাম, অমুক মহারাজ আপনাকে প্রভুপাদের ভক্তিনাথ ঠাকুরের নিজের হাতের লেখা ডায়েরি কেন দিয়ে দিচ্ছেন? নিশ্চয়ই প্রচুর ডলার নিয়েছেন, প্রচুর টাকা নিয়ে বিক্রি করেছেন। তা সেই সব লোক আবার কেউ কেউ গৌড়ীয় মঠের আচার্য হয়ে বসে আছে। ভক্তিবিনোদ ঠাকুরের লেখা মানে কোটি কোটি টাকা কেন, যদি আমার কাছে একটি পাতা থাকে, কোটি কোটি ডায়মন্ড হীরা জহরত দিলেও আমি সেটা কাউকে দেখাবোই না যার শ্রদ্ধা নেই, দেওয়া তো দূরের কথা। আর এই লোকটা বহু ডায়েরি সব বিক্রি করে দিয়েছে, এবং ওদেরই একটা সন্ন্যাসী সে এইরকম প্রশংসা করছে যে উনি যা দিয়েছেন কেউ কাউকে দেয় না। নিশ্চয়ই প্রচুর টাকা নিয়ে দিয়েছেন, কেউ দেয় নাকি? তার মানে ভক্তিনাথ ঠাকুরের লেখা বিক্রি করতেছেন এরকম লোকও কোনো গৌড়ীয় মঠের আচার্য পদ বেদখল করে বসে আছেন। যারা এখন আছেন, শুধু আচার্যগণ বলছি না, গতকাল যে ব্যক্তিটি দীক্ষা নিয়েছেন বা আশ্রয় নিয়েছেন, তিনিও যদি একবার মুখ খুলে বলতেন যে এটা ঠিক নয়, তাহলে দেখতেন দিনকাল বদলে যেত। এখন এই লোকটি এত এখানে লিখেছেন, 45টা 46টা একটা কমেন্টের চেনে প্রায় 45টা হয়েছে। সেখানে আমি কিছু উত্তর দিয়েছি, উনি কিছু প্রশ্ন করেছেন, আমি আবার উত্তর দিয়েছি। এরকম যদি প্রত্যেকে করতেন, ওরা দাঁড়াতে পারতো অপরাধীর দল। ওদের কাছে আছে সেই প্রমাণ আছে, শাস্ত্র। এই যে বললেন একজন যে আমি শাস্ত্রের ওই প্রমাণগুলো সব জায়গায় জানি না, তাই উত্তর দিতে পারছি না। যতটুকু জানেন, যদি যতজন গৌড়ীয় ভক্ত আছেন তারা শুধু একদিন আজকে নয়, প্রত্যেক দিন অন্তত একটা কথা বলে একটা অপসিদ্ধান্তের নিরাশ করত, তাহলে জগতে এরা দাঁড়াতে পারতো। কিন্তু আমি দেখেছি অনেকেই বলবেন আমার গুরুদেব এরকম, এখানে আমার গুরুদেব এখন ওই রাজ্যে, হ্যাঁ ঠিক আছে, আমি এরকম দীক্ষা নিয়েছিলাম, আমার গুরুদেব পরম বৈষ্ণব। বটেই, আপনার গুরুদেব পরম বৈষ্ণব তো হবেন, গৌড়ীয় মঠের ভক্ত পরম বৈষ্ণব হবেন। আপনি কি করলেন? তখন বলে আজ্ঞা করুন আমাকে কি করতে হবে। আমি আবার কি আজ্ঞা করব? আমি কি আজ্ঞা করার মালিক নাকি? আমিও তো দাস, আমিও আজ্ঞা পালনকারী ভৃত্য হওয়ার এখন অভিমান করছি, এখনো আমি দাস হতে পারিনি। আমি আবার আপনাকে আজ্ঞা কি করব? কেন, প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের 3-4টে কথা দেখলে তো বুঝতে পারবেন আপনাদের কি করা দরকার। আমি এতদিন আসতে পারিনি, আমার সকাল সন্ধ্যা খুব ব্যস্ত ছিলাম, আমার এরকম পরীক্ষা চলছিল, আমার ওই এখানে এই চলছিল, ওই মেসমশাইয়ের শরীর খারাপ, এই সব বলবে। এনারা কি গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছেন, আশ্রয় নিয়েছেন? গৌড়ী মঠের প্রত্যেক আশ্রিত ব্যক্তির কি করা উচিত প্রভুপাদ স্বয়ং বলছেন। এটা যদি না করেন কেউ, তাহলে প্রভুপাদের সঙ্গে তাদের সম্পর্ক হয় নেই। তারা মনে করছেন আমি মন্ত্র পেয়ে গেছি। ওই যে মন্ত্র পেয়ে গেলেই দীক্ষা হয়, যারা মনে করেন, ভুল মনে করেন। আপনাকে বিভিন্ন সময় আমি যা যা বলেছি, আপনাকে আমি অসম্মান করে বলিনি, কলির আনুগত্য ত্যাগ করার জন্য বলেছি। আপনাকে আমি সম্মান করি, একদিন বলেছি দেখবেন যে আপনার পদ্মহস্ত আমার মাথার উপর আশীর্বাদ স্বরূপ রেখে দেবেন, বলিনি? আপনার পদ্মহস্ত আমার মস্তকে আশীর্বাদ স্বরূপ রেখে দেবেন, কিন্তু কলির আনুগত্য আপনি করতে পারেন না। অতএব কোথাও আপনাদের কাউকে আমি অবজ্ঞা করি নাই। কলি ত্যাগ করুন। কেউ কলির হাতের ব্যাগের কেনা আত্মা নই আমরা, যে কলিকে একবার দিয়ে দিয়েছি, দীক্ষা নিয়ে নিয়েছি, আমি তার কেনা হয়ে গেছি। প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট আত্মা। যেখানে বৈষ্ণব অপরাধ, যেখানে কলির প্রভাব, কলহের প্রভাব, সে যেখানেই বসে থাকুক, অপরাধী সংস্থা হোক, সহজিয়া হোক, বা গৌড়ীয় মঠ বা এইসব মঠগুলি বেদখল করে বসে আছে, এরকম ব্যক্তিকেও ত্যাগ করে হরিভজন করে নিন, এই জন্মেই বৈকুণ্ঠ পাওয়া সম্ভব। এই কথা বলার চেষ্টা করেছি। আমি দেখতে চাইছি, অনেকের হয়তো পছন্দ হবে না, কেউ বলবে না এখানে অপরাধ হচ্ছে, কেউ বলবে না এসব কথার দরকার নেই, আমি রসের কথা শুনতে চাই, কেউ বলবে আমি তো তোমাদের পরম্পরার নই, বা আমার সবাইকে সম্মান করবো। ওতে হয় না। যেখানে যা হয়েছে স্পষ্ট করে বলা দরকার। গুরু ভাইদের মধ্যেও যা হয়েছে সেগুলো আমরা সবসময় বলতে চাই না, কিন্তু এই যে খুব সুন্দর বললেন, এটা পড়ে খুব গায়ে লাগছে, খুব আশ্চর্য লাগছে। ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামীর মতো এত বড় পরম বৈষ্ণব,
যিনি প্রভুপাদকে আমন্ত্রণ করলেন আপনি কলকাতায় আসুন, সেখানে অনেক লোক আছে, সেখানে অনেক লোকে আপনার কাছে হরিকথা শুনে উপকৃত হতে পারবে, মঙ্গল লাভ করবে। এখানে এই বন জঙ্গলে এখন তো কেউ আসে না। সেই তীর্থ গোস্বামী মহারাজ সম্বন্ধে এমন কথা, এটা তো জবাব দিতেই হবে। আগে বলতাম না গুরু ভাইদের মধ্যে, কিন্তু তো অপরাধ তো প্রভুপাদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যে কথাগুলো আজ বললাম, চৈতন্য মঠকে হারিয়ে দেবো, গুরুর 10 গুণ করেছি, এগুলো কোথাও কোনো বৈষ্ণব কোনোদিন বলেননি। এই লোকটার আরো কিছু কিছু কথা আছে আমার বলার একদম ইচ্ছা নেই। হ্যাঁ, একদম ইচ্ছা নেই। প্রভুপাদ যে বিভিন্ন গৌড়ীয় মঠ করেছেন তাদের নাম ভিন্ন কেন? আরে বিচিত্রতার জন্যে। প্রভুপাদের গৌড়ীয় মঠের কি নাম সমালোচনা করবে তুমি? তোমার অকক্ষ জ্ঞান আছে? এইসব অপরাধী সংস্থা যদি ত্যাগ না করে, এদের কখনো মঙ্গল সম্ভব নয়। এ কিছুই বুঝতে পারবে না। প্রত্যেকটা শব্দের জবাব আছে, বাক্য নয়। প্রত্যেকটি শব্দের জবাব আমার কাছে আছে, কিন্তু আমার সময় নেই। এসব লোকের জন্য আমার সময় নেই।